বন্দনা হন্তে মঙ্গলক নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকে বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু আমরা 1009 নাম্বারের মধ্যে ছিলাম না? বলতে 1008 নাম্বার শেষ হয়ে গেছিল। এবার তো আমরা 9 পড়বো আর কি। ঠিক আছে, আরম্ভ করেন। ও আচ্ছা বলতে এটা তো গতকালকে যেটা আমরা আলোচনা করেছিলাম, আপনি যেটা বলেছিলেন ওইটারই অংশ। আমরা পরে যাবো বুঝছেন নাকি না? হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমরা মানে ইয়া থেকে দেখে দেখে আলোচনা করছিলাম, হ্যাঁ এগুলো সব আবার এগুলো উত্তর আছে আর কি সব। সবগুলো তো আছে, হ্যাঁ সেটা আর কি। ও না, একেবারে ওরকম প্রশ্ন করে করে চলে গেলে এটা কোন ধরনের বই? এটা তো ঠিক কথা। হুম, হ্যাঁ কিছুই যদি বুঝার কোনো আগামাথা যদি না থাকে তাহলে কেমনে কি? ভাগ্যিস এই সম্বন্ধে চ্যাট জিপিটি আসছিল আর কি। তাহলে সমস্যা হতো। আচ্ছা, কামধাতুর উৎপত্তিক্ষণে কাহার 11 প্রকার আয়তন আবির্ভূত হয়? কামবচর দেবগণের একটা নাই। একটা নাই বলতে, হ্যাঁ তো কোন একটা নাই বললে এখন? এটা মধ্যে পড়তে হবে তো, না পড়লে কেন বুঝবো? পড়তে হবে। তারপরে এটা মনে হয় আলোচনা করছিলাম আমরা, কল্পের প্রারম্ভিক সময় উৎপন্ন মনুষ্যগণের, এটা আপনি গতকালকে বলছিলেন মনে হয়। হ্যাঁ, ওই সময় মানুষ আচ্ছা, আমরা ব্রহ্মাদের মতো যেটা থাকে না। আগে থেকে জানি এটা ঠিক আছে কিনা এটা এখানে দেখবো আর কি। হ্যাঁ বাধ্য। উপপাতিক প্রেতগণের, উপপাতিক অসুরগণের, উপপাতিক তির্যক প্রাণীর, নৈরুগণের অর্থাৎ নারকীর, পরিপূর্ণ আয়তন সম্পন্নের উৎপত্তি ক্ষণে, পরিপূর্ণ আয়তন সম্পন্নের উৎপত্তি ক্ষণে 11 প্রকার আয়তন আবির্ভূত হয়। এখানে পরিপূর্ণ আয়তন বুঝাতে কি বোঝানো হচ্ছে জীবন? আচ্ছা পড়ে যাই। পরিপূর্ণ আয়তন সম্পন্নের উৎপত্তি কোণে 11 প্রকার আয়তন আবির্ভূত হয়, যথা চক্ষু আয়তন, রূপ আয়তন, শ্রোত্র আয়তন, ঘ্রাণ আয়তন, গন্ধ আয়তন, জিহ্বা আয়তন,
রস আয়তন, শ্রোত্র, ঘ্রাণ, গন্ধ, জিহ্বা। রস আয়তন, কায় আয়তন, স্পৃশ্য আয়তন, মন আয়তন, ধর্ম আয়তন। বাদ গেল কি বানতে এখানে? কিছু তো বাদ তো নাই। হ্যাঁ, 1 2 3 না, একটা বাদ গেছে তো, ওই তো 11টা আছে এখানে। শ্রোত আয়তন আছে, শব্দ আয়তন নাই। শ্রোত্র আছে, কিন্তু শব্দ নাই। শব্দ নাই। তার হ্যাঁ, মানে এখানে বছর দেবগণের বাদে প্রেতগণেরও কি 11টা আছে? প্রেতগণের হ্যাঁ 11টা তো আছে তো। উপজাতি প্রেতগণ 11টা, অসুরগণেরও 11টা, তীর্যক প্রাণীর 11টা। তীর্যক প্রাণী 11টা আছে। আছে আছে। না আর কি, এটা তোমার ক্লিয়ার জানলাম আজকে, তাই না? আচ্ছা, তো যাই হোক, থাকা বড় কথা না। না, তির্যক প্রাণী সবাই আবার সমান না। কোনো না, কোনো সবাই তির্যক সমান না, প্রাণী ঠিক আছে। ইয়ে আছে, কম আছে। এখন হুম, শব্দ আয়তন নাই কেন, এটা হচ্ছে যে এখানে প্রশ্ন। উপাসক সুপ্রিয় বাবু, শ্রুত আয়তন আছে কিন্তু, মানে কান আছে কিন্তু শব্দ নাই, শব্দ আয়তন নাই। কেন, কি কারণে? ঘ্রাণ আছে, গন্ধ আছে, জিহ্বা আছে, রস আছে, সবকিছু ঠিক কায় আছে, আছে, মনও স্পর্শ আছে, আছে, হ্যাঁ, মন ধর্মায়তনও আছে, আছে। ধর্ম আছে। এখন শব্দ নাই শুধু, হ্যাঁ। আচ্ছা, এইভাবে 11 মিলানো হয়েছে। এইভাবে গানের রয়েছে বলতে। তারপরে আমরা 10 প্রকার কি ইয়াস দেখি তাহলে। 10 প্রকারটা মানে ঠিক আছে। এখানে উপপাতিক প্রেতগণের, উপপাতিক অসুরগণের, উপপাতিক তীর্যক প্রাণীর, নারকীর, জন্মান্ধের উৎপত্তি কোণে 10 প্রকার আয়তন আবির্ভূত হয়। এখানে রূপয় আছে, চক্ষু নাই। শ্রোত্র আছে, ঘ্রাণ আছে। এটা তো বলতে ইয়া নাই, গন্ধ নাই, শব্দ নাই। আচ্ছা, তাহলে এখানে রূপ আর শব্দ দুইটা নাই। সরি, চক্ষু, যারা জন্মান্ধ, হুম, চক্ষু নাই, শব্দ নাই। শ্রোত্র আছে, ঘ্রাণ আছে, গন্ধ আছে, জিহ্বা, রস, কায়, স্পর্শ, মন, ধর্ম। এই 10টা আছে এখানে, এই দুটা নাই। এখানে রূপায়তন আছে কিন্তু চক্ষু নেই। চক্ষু নাই। হ্যাঁ, তারপরে শ্রোত্র আছে, শব্দ নাই। সূত্র আছে, শব্দ নাই। মানে কর্ণ আছে, তাইলে শব্দ নাই। একটা বাইর করলে আমরা এটা কেন নাই, এটা তো চোখেরটা তো বুঝতেছি, রূপটা এটা অটোমেটিক বুঝতেছেন আছে কিন্তু চোখ নাই যে আর কি। হ্যাঁ, চোখ নাই সেটা বুঝছি, কিন্তু এখানে এটা তো শব্দ নাই আরেকটা কেন? বিষয় আছে, হুম। চোখ না থাকলে রূপায়তনের ব্যাপার কি? রূপ বলতে চোখ ছাড়া অন্যান্য রূপগুলো কথা। হ্যাঁ, চোখ আছে মানে এমনি রূপ তো আছে, সেটা আর বড় বোঝানো হচ্ছে আর কি। এখানে রূপ তো সে দেখতেছে না, যেহেতু চোখ নেই। তো রূপের আর ভাষ্য কি সেখানে? হ্যাঁ, ও নিজেরটা একটা রূপ না, বাদ শরীরটা একটা রূপ না, কায়া এটা হচ্ছে শরীরটা একটা তো রূপ। ওই যে ইয়ে আছে না, কায়ায়তন। কায়া তো আছে, হ্যাঁ। তো ওটা তো আবার এটার সঙ্গে এটা। হ্যাঁ, ও এমনি রূপ হিসাবে দিছে মনে হয়। যাও এটা, সুপ্রিয় এটাও বাবু, একটা। এটা ইয়া করেন, আগেরটা বাইর করেন। প্রশ্নটা তারপর একটা বুঝতে বুঝছেন হবে তো না? শব্দটা কেন বাদ গেল। প্রশ্নটা তো বুঝছেন না? আপনার তো মিউট করা। হ্যাঁ, বলতে প্রশ্ন বুঝছেন? শব্দ আয়তন কেন নেই? হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা বাইর করেন না। লিখছে বাইর এই করছে? 10 প্রকার আয়তন কাদের ক্ষেত্রে প্রযোজ্য? হুম, টেক্সটিতে স্পষ্ট করে বলা আছে এই 10 প্রকার আয়তন উৎপন্ন হয় প্রধানত 2টি স্তরের জীবের ক্ষেত্রে। 10 না তো, 11। উপর 11। উপরেরটা। আচ্ছা, 9 নম্বর 109 এর হুম, 109। 1 মিনিট জানতে হবে এটা। 1009।
উপাসক এরপরেরটা আচ্ছা, কেন নাই নিচে এই জাতীয় আলোচনাও থাকবে নিচে ঠিক আছে তারপরে যান অপর 10 প্রকার হ্যাঁ, বলতে দিছে, আমি করতেছি এটা। হুম, পরিপূর্ণ আয়তন সম্পন্নের উৎপত্তিক্ষণে 11 প্রকার আয়তন আবির্ভূত হয়। আচ্ছা, একটি বড় পরিবর্তন এখানে জন্মান্ধের কথা বলা নেই, বরং বলা হয়েছে পরিপূর্ণ আয়তন সম্পন্নের উৎপত্তিক্ষণে ওহো 11 প্রকার। উপাসক একটা কথা আছে এখানে উৎপত্তিক্ষণ বলতে একেবারে প্রতিসন্ধিক্ষণের কথা মিউট করো আপনার ও আচ্ছা, এটা প্রতিসন্ধিক্ষণ, উৎপত্তিক্ষণ। হ্যাঁ সেই সময় ঠিক আছে। শব্দ পরে থাকলে থাকবে আর কি পরে থাকবে না এমন কথা নাই তো হ্যাঁ পরে শব্দ শুনলে শুনবে আর কি শব্দ উৎপন্ন হইলে তখন শব্দায়তন থাকবে এটাই হতে পারে উপাসক সুপ্রিয়বাবু পড়েন পরিপূর্ণ আয়তন সম্পন্নের উৎপত্তিক্ষণে 11 প্রকার আয়তন আবির্ভূত হয়। 12টি আয়তনের মধ্যে এখানে চক্ষু আয়তন ফিরে এসেছে, কিন্তু আপনার প্রশ্নটি একদম সঠিক। এই 11টি আয়তনের তালিকাতেও কিন্তু শব্দায়তন অনুপস্থিত। বৌদ্ধ বিধর্মের অত্যন্ত কড়া গাণিতিক ও বাস্তবমুখী নিয়ম অনুসারেই এখানে শব্দায়তনকে বাদ দেওয়া হয়েছে। নিচের মূল কারণগুলো ব্যাখ্যা করা হলো। উৎপত্তিক্ষণ বা প্রতিসন্ধিক্ষণের বাস্তব অবস্থা। এই পুরো আলোচনাটি হচ্ছে জীবের উৎপত্তিক্ষণে, অর্থাৎ মায়ের গর্ভে বা কোনো লোকে নতুন জীবন শুরু করার ঠিক প্রথম এক চিত্তক্ষণে। শব্দ কোনো স্থায়ী বা আবশ্যিক রূপ নয়। অভিধর্মের 28 প্রকার রূপের বিশ্লেষণে বলা হয়েছে আমাদের শরীরের চোখ, কান, নাক, ত্বক বা ভেতরের উপাদানগুলো হলো স্থায়ী বা অবধারিত রূপ, যা কর্মের প্রভাবে জন্ম মুহূর্তেই তৈরি হয়। কিন্তু শব্দ কোনো স্থায়ী রূপ নয়, এটি একটি অনিত্য ও সাময়িক রূপ। শব্দ উৎপন্ন হওয়ার শর্ত। শব্দ তখনই উৎপন্ন হতে পারে যখন দুটি বস্তুর মধ্যে সংঘাত বা ঘর্ষণ ঘটে, যেমন হাততালি দেওয়া বা কণ্ঠনালী নড়ে ওঠা। হয়েছে এটা বুঝছি এরপরেরটা দেখেন আপনি ওই রূপ রূপ আছে কিন্তু চক্ষু নাই পরের প্রশ্নটা আর কি 10 প্রকারে। এটা বুঝা গেছে আশা করি সবাই বুঝে গেছেন কেউ না বুঝে থাকলে তারপরে বলেন উপাসক আপনি তারপরেরটা দেখেন ওই যে রূপায়তন থাকবে কিন্তু চক্ষু আয়তন না থাকলেও রূপায়তনের ভূমিকা কি এখানে বা এটা কিরকম এরকম কিছু উদাহরণ বের করলে আমরা বুঝতে পারবো কারণ ওটা বোঝার পরেও রূপায়তনটা আমাদের এখনো ক্লিয়ার হয় নাই তাইলে ওটার সাইড আলাদা এটার সাইড আলাদা এটাও প্রতিসন্ধিক্ষণের সময়ে চিন্তা করলে রূপায়তন কিভাবে হবে না হবে প্রশ্নটা ভালো করে ওভাবে ক্লিয়ার করে বললে তারপর উত্তর আসবে উপাসক তারপরে আচ্ছা, তাইলে এখানে উৎপত্তিক্ষণে কাহার অপর 10 প্রকার আয়তন আবির্ভূত হয়? উপপাতিক প্রেতগণের, উপপাতিক অসুরগণের, উপপাতিক চিজ্জ প্রাণীর, নারকীর, জন্ম বধিরের উৎপত্তিক্ষণে। ঠিক আছে এটা বুঝা গেছে এটা মানে যারা জন্মবধির তাদের বেলায় যাদের জন্মান্ধ যারা জন্মবধির জন্মান্ধের বেলায় এটা 1/10 আবার জন্মবধিরের বেলায় এটা অপর 10 ওইভাবে
তো সেভাবে আদা আর কান এক লগে হইলে তখন তো 8 হবে। 9 আছে তো, বেশ হবে আরো 9 প্রকারে। 9 ওইটা আছে। 9 প্রকারে হবে আর কি বানতে। 9টা পড়েন। আচ্ছা, কামাতুল উৎপত্তিক্ষণে কাহার 9 প্রকার আয়তন আবির্ভূত হয়? এখানে আছে উপপতি, প্রার্থীগণ, প্রেতগণ, শুক্রিয় বাবু অসুরগণ। পাইছে, এটা বলে ফেলুক, বলে। বলতে এখানে কি চক্রায়তন না থাকার কারণ? বুঝি নাই। চক্রায়তন না থাকার কারণ, এটাই তো আমাদের প্রশ্ন। হ্যাঁ, না, এটাতে চক্ষু আয়তন নাই তো ঠিক আছে। চক্ষু আয়তন না থাকলে রূপায়তনের ভূমিকা কি, আর রূপায়তন কিভাবে আছে, থাকলেও এটা কি উদাহরণ? এটা প্রশ্নটা হচ্ছে যে এটা। এখন বুঝছেন? বুঝছি বলতে উপাসক তারপরে। আচ্ছা, উপপাতিক অসুরগণের উপপাতিক তীর্যকণের নারকীর জন্মান্ধ জন্ম বধিরের উৎপত্তিক্ষণে 9 প্রকার আয়তন প্রকটিত হয়। রূপায়তন, ঘ্রাণায়তন, গন্ধায়তন, জিহ্বায়তন, রসায়তন, কায়ায়তন, স্পর্শায়তন, মনায়তন, ধর্মায়তন। তাইলে এখানে 3টা বাদ গেছে বলতে। হ্যাঁ, যেহেতু জন্মান্ধ চক্ষু নাই, কিন্তু দুটা রাখছে। জন্মান্ধ জন্মবধির 2টা। হ্যাঁ বলতে, হ্যাঁ, ঘ্রাণ আছে, গন্ধ আছে। ওই রূপেরটা বাইর হলে এখানেও এখানে এটাও বুঝে যাবো আর কি একসঙ্গে। এটা বুঝতে পারবো। হ্যাঁ, তো ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে 7 প্রকারটা। তারপর 7 প্রকার মধ্যে কি আছে যে, আচ্ছা, যেগুলো জরায়ুজ সত্যগণ উৎপত্তিগণের 7 প্রকার একদম প্রকটিত হয়। সুপ্রিয় বাবু বলে। বলতে এখানে লিখছে এভাবে, চক্রায়তন না থাকা সত্ত্বেও রূপায়তনকে রাখা হয়েছে। তার পেছনে বৌদ্ধ দর্শনের অত্যন্ত অকাট্য, বাস্তবসম্মত ও গাণিতিক কারণ রয়েছে। জন্মান্ধের উৎপত্তিক্ষণে চক্রায়তন না থাকলেও রূপায়তনের প্রধান ভূমিকা ও কারণগুলো নিচে বিশ্লেষণ করা হলো। রূপায়তন মানে কেবল দৃশ্য নয়, এটি বস্তুর অবয়ব ও রং। অভিধর্মে রূপায়তন বলতে শুধু কোনো সজীব চোখের সামনে ভেসে ওঠা দৃশ্যকে বোঝায় না, বরং এর পারমার্থিক অর্থ হলো বস্তুর বর্ণ, আলো, আকৃতি এবং জড় পদার্থের চাক্ষুষ উপস্থিতি। একজন জন্মান্ধ মানুষ চোখ ছাড়া জন্মগ্রহণ করলেও তার একটি ভৌতিক শরীর বা দেহ কাঠামো তৈরি হয়। এই শরীরের একটি নির্দিষ্ট আকৃতি, অবয়ব এবং গায়ের রং থাকে, যেহেতু তার শরীরটি জড় পদার্থের তৈরি। হয়েছে, আর বলতে হবে না। উপাসক বুঝছেন? বলতে হ্যাঁ, আমি ওই আমরা একটা উদাহরণ পাইছিলাম যে অন্ধের হস্তি দর্শন, হ্যাঁ, এই ওটা ওর কাছে ওই ওই প্রকারের রূপ সংজ্ঞা উৎপন্ন হয়। রূপসংখ্যা উৎপন্ন হয়। হ্যাঁ, ঠিক ও আছে। ধরে এটা সম্পর্কে একটা মনের মধ্যে ওই বিষয়টা এঁকে নেয়। ওটাই হচ্ছে যে রূপ। রূপায়তন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যেমন বর্তমান মনুষ্যগণ আছে, কিন্তু মনুষ্যগণ এখনকার মনুষ্য না, কল্প উৎপত্তির সময়কালের মনুষ্যদের, এগুলো একসঙ্গে উৎপন্ন হওয়ার ব্যাপার। নর্মাল এমনি মানুষের না, কিন্তু 10 মাস 10 দিন গর্ভে থাকা ওগুলো না। আচ্ছা, এখানে একটা কথা আছে, বুঝছেন? তাহলে কল্পের উৎপত্তি এগুলো কিভাবে আসে? মানুষের না হলে আমরা একবার আলোচনা উপপাদ্য করছিলাম, মনে আছে? মাত্র যেগুলো উপপাতিক এগুলা। হ্যাঁ, উপপাতিক, শুধু উপপাতিক মনুষ্যগণের।
আচ্ছা, উপপাতিক মনুষ্যগণের, হ্যাঁ। হ্যাঁ, এমনে জরায়ুজ মনুষ্যগণের না। তারপরে ডিমের মানুষেরও হবে না। ডিমের গুলো তো ইতিহাস কোনো কিছু এরকম পাওয়া যায় নাই। ডিম থেকে আচ্ছা। জন্মের ইতিহাস। বান্তে উপপাতিক তির্যক প্রাণীগুলো কি? উপপাতিক তির্যক প্রাণীর এরকম কোনো গল্প তো আজ পর্যন্ত শুনি নাই। তারপরে এটা অবশ্য এখন তো আমাদের জন্য সোজা আছে। উপাসক সুপ্রিয় বাবু চেষ্টা করে ফেলেন উপপাতিক তির্যক প্রাণী। উপপাতিক তির্যক প্রাণী হতে পারে সিস্টেম মতো, সব প্রাণীই হতে পারে। উপপাতিকভাবে সব তির্যক প্রাণী উৎপন্ন হতে পারে সিস্টেম অনুযায়ী। আপনি গাছের জন্ম বৃত্তান্ত জানেন? ফলমূলের জন্ম বৃত্তান্ত জানেন? আমরা একবার আলোচনা করেছিলাম। আমি তো জানি না বন্ধু। গাছ আগে না ফল আগে, মুরগি আগে না ডিম আগে, এগুলো আলোচনা করছিলাম একবার। তো আমি ছিলাম না, তো আমার আগের ক্লাসগুলো। উপাসক সুপ্রিয় বাবুর কাছে মনে আছে? বুঝিনি আমি কি বলছেন। গাছ আগে না ফল আগে, তারপরে মুরগি আগে না ডিম আগে, এই জাতীয় একটা প্রশ্ন সবাই সবাইকে করে না? হ্যাঁ বান্তে। অভিধর্ম মতে বিজ্ঞানীরা কি বলে কি জানেন? বান্তে এটা খুঁজে দেখতে পারবো এখন। এমনি হচ্ছে যে মূলত আমাদের এর দূরের এখানে কোথাও বইয়ে পাইছি যে না, এটা অভিধর্ম বিশ্লেষণ ভিত্তিক অভিধর্ম চর্চা করতে করতে উপলব্ধি। এটা হচ্ছে যে গাছ আগে এবং মুরগি আগে। ওইটাই তো হবে বলতে। মুরগি প্রথমে প্রাণী সৃষ্টি, প্রাণী থেকে ডিমের সৃষ্টি। এই যে প্রাণী সৃষ্টি এখন বললেন আপনি, কিসের ভিত্তিতে বললেন? বান্তে এটা তো প্রাণীর সৃষ্টি হয়েছে আপনার চারিভূতের মাধ্যমে প্রাণীর সৃষ্টি হয়েছে। চারিভূতের মাধ্যমে গাছেরও সৃষ্টি হয়েছে। উপাসক যদি তোমার মনে আছে বলেন তো। বান্দা এটা উপপাতিক হিসেবে আসছে আর কি। তির্যক গাছগুলা গাছেরটা উপপাতিক না? এটা গাছের উপপাতিক না, এটা উপপাতিক তির্যক প্রাণীটা। আর গাছ তো মানতে এইটা চারি মহাভূত ধাতু যখন আপনার চারটায় সমানভাবে কাজ করে, এইখানে পানি বা এটা থাকলে ওইখানে অটোমেটিক উৎপন্ন হয় এগুলা। আচ্ছা যাই হোক, এটা সবগুলা মানে এটা দিছে এখানে উপপাতিক তির্যক প্রাণী কারা। সাধারণত আমরা চারপাশের যে কুকুর, বিড়াল, পাখি বা মাছ দেখি, তারা জরায়ুজ বা অন্ডজ উপায়ে জন্মায়। কিন্তু অভিধর্মের সূক্ষ্ম জগতে এমন কিছু বিশেষ প্রাণী, পশু পাখি বা প্রাণী রয়েছে যাদের জন্ম জরায়ুজ বা ডিম থেকে হয় না, বরং তারা সরাসরি কর্মের ফলে পূর্ণ অবয়ব নিয়ে কোনো স্থানে হঠাৎ আবির্ভূত হয়। এরাই হলো উপপাতিক তির্যক প্রাণী। বৌদ্ধ সাহিত্যে এদের কিছু উদাহরণ পাওয়া যায়। বিশেষ নাক বা সুপর্ণ বা গরুর
ভৌতশাস্ত্র অনুসারে সব নাগ বা সুপর্ণ ডিম থেকে জন্মায় না। এদের মধ্যে যারা অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ স্তরের কর্মফলের অধিকারী, তারা কোনো কোনো কামলোক বা বিশেষ পর্বত অরণ্যে সরাসরি উপপাতিক বা ঐপপাতিক উপায়ে পূর্ণাঙ্গ শক্তিশালী রূপে জন্ম নেয়। বিশেষ অলৌকিক বা কামবাচক প্রাণী, কিছু দেবলোক বা অসুর লোকের প্রান্ত সীমায়ও এমন কিছু অলৌকিক হাতি, ঘোড়া বা বাহন সদৃশ প্রাণী থাকে, যারা সাধারণ পশুর মতো জন্মায় না। দেবতাদের পূর্ণ বা বিশেষ কর্মের প্রভাবে তারা সরাসরি পূর্ণাঙ্গ রূপে প্রকট বা উপপাতিক হয়। তাহলে আমরা গরুর পক্ষের গল্প তো শুনছিলাম, মনে আছে গরুর পাখি গল্প? আমাদের সম্রাট অশোকের কাহিনী বলতে গিয়ে একটা ছোট শ্রমণ এটা গরুর পাখিকে প্রথমে দমন করার শিখছিল। গরুর পক্ষীদের কোনো কোনো পুস্তক উল্লেখ আছে ওদের হৃদয়ও আছে, এমনি উঠতে পারে, সেটাও ঠিক আছে। আবার এটা সব বই স্বীকার করে না, যাই হোক, কিন্তু নাগলোকের নাগদের হৃদয় আছে। হ্যাঁ, এটা এটা মানতে জানছিলাম মনে হয় কোন আমরা জানি, বহুলভাবে আমরা জানি। তারপরে এছাড়াও আমরা পঙ্কিরাজগুড়া এমনি আমাদের রূপকথার গল্প শুনেছি আর কি, কিন্তু এখন তো দেখতেছি যে এটা আছে, বুঝছেন? এখন এরা উপপাতিক ভাবে থাকবে, আছে। আচ্ছা, তারপর যেটা আমি বলতে চাইছিলাম, এটা লাইভ বন্ধ করে দেবো কিনা কি জানি। আচ্ছা, যাই হোক, চলো, কেউ বিতর্ক করলে তখন অসুবিধা আর কি। গাছ আগে না বীজ আগে? এটা হচ্ছে গাছ আগে। কিভাবে গাছ আগে? যেমন আমরা কোথাও আপনি একটা বীজ টিজ কিছু না দিলেও কিছু মাটি ফেলে রাখলে এখানে পানি টানি প্রাকৃতিক যে পরিবেশ, আমাদের সূর্যের আলো সহ যাবতীয় সবকিছু পাইলে আপনি দেখবেন এখানে শ্যাওলার মতো একটা অবস্থা তৈরি হয়। এটা বীচির কোনো ব্যাপার নাই। ওই শ্যাওলা একের সংস্পর্শে এক উপযুক্ত পরিবেশ পাইলে এগুলো বড় হতে থাকে একটু একটু করে। ওই বড়গুলো আবার আরেকটা পরিবেশ পাইলে আরেকটু বড় হয়। এভাবে হইতে হইতে তাদের মধ্যে এক পর্যায়ে আরেকটু বড় হয়, আরেকটু বড় হয়ে যেরকম ঘাসের মধ্যে ইয়া গজিয়ে বিভিন্ন রকমের শস্য কণার মতো ছোট ছোট কিছু বিচি আমরা দেখতে পাই। খেরের ঘাসের বিচি দেখেছেন? হ্যাঁ, ওই জাতীয় বিচি। হ্যাঁ, এরপর রিয়েকশানে করতে 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 এই জায়গাগুলো এই জায়গায়, এই জায়গাগুলো এই জায়গায় নানাভাবে বাতাসের মাধ্যমে উড়ে ঘুরে, হ্যাঁ, তারপরে এবং বিভিন্ন প্রাণীর এখানে এই জায়গা থেকে ওই জায়গা গমনাগমন, পশু পাখির গমনাগমন, এই করতে 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 একের সংস্পর্শে এক আস্তে আস্তে এই পুরা মহাবৃক্ষ রাশি, মহাফল, এই যেগুলো আমরা খাচ্ছি ক্রমান্বয়ে, এগুলো এইভাবে এটা তৈরি হয়েছে। তো এটার বলে প্রমাণ কি? এখন কিভাবে আমরা এটা বুঝতে পারি? এখন আমরা এটা বোঝার জন্য একেবারে সহজ হয়েছে। মূলার সঙ্গে বড়ই মিক্স করে এক জাতীয় বড়ই বানিয়ে ফেলতেছে, স্বাদ কম, বিশাল বিশাল ডোসা ডোসা বড়ই, দেখেছেন না? দুই বীচির সমন্বয়ে, দুই গাছের সঙ্গে বৈজ্ঞানিকভাবে তারা প্রযুক্তি করে এটা ইয়ে করেছে। এবং বড়ই গাছের মধ্যে আরেক বড়ই গাছের ডাল এনে যখন যুক্ত করতেছে, ওই সুন্দর বড়ইগুলো হচ্ছে, কিন্তু ওই পুরানো বড়ই গাছের কিছু কিছু আকার প্রকার স্বাদ একদম যে হারিয়ে গেছে তা না, ওখানেও কিছু কিছু এখানে সংমিশ্রিত হয়ে ঠিক আগের মতো না, একটু কিন্তু পরিবর্তন কিন্তু হয়েছে, কিন্তু আরেক জাতের এটা। তখন এই পরিবর্তন করতে করতে এই যত অনন্ত ফল আছে এই সিস্টেমে তৈরি, এবং এভাবে এই বৃক্ষরাশির তৈরি।
হ্যাঁ, ঠিক একইভাবে প্রাণী জগতেরও প্রথমত যদি উপপাতিকভাবে জন্ম হয়, এটা আপনি খেয়াল করবেন, কোনো একটা খালি জায়গার মধ্যে আপনি কোনো মাছ টাছ কোনো কিছু দেন নাই, ওখানে এমনি বৃষ্টির পানিতে পড়ে এবং কোথাও থেকে মাছ আসার এরকমও কোনো ব্যবস্থা থাকে না। কিছুদিন পরে এটা শুকাই গেলে এখানে মাছ দেখবেন আপনি। এগুলো উপপাতিকভাবে জন্ম হয়ে যায়। অথবা বিভিন্ন ওখানকার যে ছোটোখাটো কীটপতঙ্গ থাকে, ওই কীটপতঙ্গের রিয়েকশানে একে অপরের সংমিশ্রণে এ জাতীয় প্রাণের অস্তিত্ব তৈরি হয়ে যায়। নানা প্রকারে এরকম হতে পারে, সেজন্য 4 প্রকার থেকে যে কোনো প্রকারে যে কোনো কিছু হতে পারে। শ্বেতজ, জরায়ুজ, অন্ডজ, উপপাতিক। আর কোনো উপায় না থাকলেও যার যার কর্মফলে এভাবে উপপাতিকভাবে জন্ম হতে পারবে। আর এই উপপাতিকটা সিস্টেম মতো যে কোনো রকম হওয়ার কথা, যে কোনো রকম, যেমন উপপাতিকভাবে জন্মান্ধ যদি হতে পারে, আমরা এখন দেখলাম না উপপাতিকভাবে জন্মান্ধ উৎপত্তি, তো সুতরাং ওরকম যদি হতে পারে, আর আরো বিভিন্নভাবে হতে পারবে না কেন? যেমন আম্রপালিকে আমরা ছোট অবস্থায় জন্ম হতে দেখতেছি, ছোট আলাদা বাচ্চা উপপাতিক জন্ম হয়েছে, আমরা হ্যাঁ, কিন্তু লেদা বাচ্চা হিসাবে। কিন্তু ওই উপপাতিক না মানে যে একদম বড় মানুষের মতো না। হ্যাঁ, মানে আম্রপালি গেলে আরো কে জানি হয়েছিল তো এরকম। এই তো এখন চ্যাটজিপিটি তে সার্চ করলে চলে আসবে কে কে আছে উপপাতিক ভাবে। আচ্ছা, যাই হোক, আমরা এমনি তির্যক প্রাণীর কথা, ওইভাবে নির্দিষ্ট কিছু প্রাণীর কথা বললেও আপনাদেরকে আবার বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেল যে কোনো প্রাণী যে কোনো সময় উপপাতিকভাবে হতে পারে। এটা তো অন্তত বুঝা গেছে যার যার কর্মফলে। আচ্ছা, তারপরে মানুষের কথা তো আগেই শুনে গেছেন আপনারা, কিভাবে মানুষের প্রথম উৎপত্তি, সৃষ্টি, বিজ্ঞান নানা কথা বললেও সেগুলোতেও আমরা দ্বিমত না। কোনগুলো? বিজ্ঞানে বলতেছে না বানর থেকে এইভাবে, হনুমান থেকে এইভাবে সৃষ্টি, এইভাবে বলতেছে না নানা কথা, ওটাতেও কোনো রকমের একদম ফেলে দেওয়ার এরকম না। বিভিন্ন প্রাণীর সঙ্গে মানুষের সংস্পর্শ ঘটাইলে তখন এই পরিবর্ধন ঘটতে পারে, ঘটে। আমরা ঋষ্যশৃঙ্গ জাতক দেখেছি, হরিণের পেট থেকে মানুষের বাচ্চা, কিন্তু মাথার মধ্যে শিং। ঋষ্যশৃঙ্গ জাতক পড়ে নিলে বুঝে যাবেন, বুঝছেন? তো এভাবে বেশ কয়েকবার যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে এই রূপ বদলে যেতে পারে। আচ্ছা। এবং এটাও আমরা জানি যে এখন যারা এখন বর্তমানে পৃথিবীতে খুব লম্বা, জার্মানের মানুষ মনে হয় না, পৃথিবীতে সবচেয়ে লম্বা মানুষ কারা? জার্মানের বোধহয়, বুঝছেন? যাই হোক, যেখানকার হোক, ওই জায়গার মানুষের সঙ্গে লম্বার যখন সংযোগ ঘটে তখন ওই রূপবৈচিত্র্যের এটা ক্রমান্বয়ে এত লম্বা থেকে লম্বা হতে থাকবে, মানুষকে মানে আবার সেই আগের পুরনো দিনের মতো লম্বা বানিয়ে ফেলা যাবে এই প্রক্রিয়াতে। এটা কিভাবে বিজ্ঞান বলতেছে, ওই গরুর প্রক্রিয়ার মাধ্যমে। গরু এখন বানাইতে কত বিশাল বানিয়ে ফেলছে, হাতির কাছাকাছি বানিয়ে ফেলছে গরুকে, জানেন তো এটা না? গরু অনেক বড় বড় গরু দেখা যায়, বিশাল বানিয়ে ফেলছে যে এইভাবে প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়া মানে একে খাওয়া দাওয়াই ঠিক মতো দিচ্ছে, আবার ওই বীজটাও তার উন্নত মানের সবচেয়ে সেরা মানের বীজ দিচ্ছে, এবং ওই বীজের মধ্যে নানা ধরনের তারা কার্যক্রম চালিয়ে এটা বিশাল থেকে বিশালতর হচ্ছে এখন। বুঝছেন? ওই প্রক্রিয়া মানুষের মধ্যেও অ্যাপ্লাই করলে এই মানুষকেও আবার সে পর্যায়ে নিয়ে চলে যাওয়া যাবে। সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে ওই বানর থেকে আগমন হোক বা ওই থেকে আগমন হোক, যেভাবে হোক না কেন, সব রকম হতে পারে আমাদের দৃষ্টিকোণ মতে। উপপাতিকও হতে পারে, উপপাতিক ছাড়া এইভাবেও হতে
পারে এবং শ্বেতজ ভাবেও হতে পারবে না, এরকম কোনো ব্যাপার আমি দেখতেছি না এখন এই সিস্টেম অনুযায়ী। হঠাৎ করে উৎপত্তি হয়ে যেতে পারলে আবার শ্বেতজ ভাবে হতে পারবে না, এটা কোনো ব্যাপার আছে নাকি? হয়ে যেতে পারে। অবশ্যই হতে পারে মানতে জানেন। আমরা এখানে ওই যে অনাগত বংশের মধ্যে পড়ছি যে এখানে আমাদের অনাগত আর্য মিত্র উদ্দেশ্য সময় কত ৮০ হাত লম্বা, হ্যাঁ, ওই সময় মানুষরা হবেন। তাহলে এটা 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 কিভাবে হবে? তা না হলে এই তো এটা অবিশ্বাস করার কিছু নাই। এবং এই যে আয়ুটা, এই যে আয়ু, আয়ুর কথা কালকে বলতে চাইছিলাম যে আয়ু যেমন ৮৪,০০০ বছর না, হ্যাঁ লক্ষাধিক উপরে, লক্ষের উপরে মানুষের বয়স থাকে। হ্যাঁ, তারপরে এইটা কেমনে বিশ্বাস করবেন আপনি? এখন বিশ্বাস করার উপায় হচ্ছে যে যেমন আমাদের পূর্বপুরুষগণ ১২০ বছর ১৩০ বছর বেঁচে ছিল, আমরা এরকম গল্প শুনেছি, এখন আমাদের কাছে এটা গল্প মনে হয়। কিন্তু এভাবে আরো শত বছর আগে, ১০০০ বছর আগে যান, আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন, ওরা বলবে যে আরো আয়ুষ্ক ছিল। হ্যাঁ, এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা, খাওয়া দাওয়া তারা যে পরিমাণে খেতেন, আমরা তাদের ৪ ভাগের ১ ভাগ, ৫ ভাগের ১ ভাগও এখন খেতে পারি না। তাইলে ওরা খেতে পাচ্ছেন, নিশ্চয়ই ওদের স্বাস্থ্য এমন ছিল। হ্যাঁ, এভাবে চিন্তা করলে এগুলো কোনোটাই অবাস্তবিক নয়, সবকিছু বিজ্ঞানসম্মত। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতেছিলাম এটা তো বলা হয়েছে যে কি প্রক্রিয়ায় উপপাদিকভাবে যখন পৃথিবীর প্রথম সূচনা হয় তখন পৃথিবীতে এই জাতীয় খাবার তথা গাছপালা, মুখ সমুখ এগুলো কিছুই তখন থাকে না। এটা অনেকটা দেবভূমির মতোই থাকে। এরকম খুব অন্যরকম একটা পরিস্থিতি থাকে এই পৃথিবীর জায়গাটা। আবার সেই সময় যে মানুষগুলো জন্ম হয় এগুলো অনেকটা ব্রহ্মার মতো, রূপ ব্রহ্মলোকের ব্রহ্মার মতো। তারপরে এই ক্রমান্বয়ে আয়ু কমার পেছনে কারণ হচ্ছে যে তাদের যখন ধ্যান শিথিলতা হয়, ব্রহ্মলোকে এই ধ্যান শিথিলতা করার ব্যবস্থা নাই, ওদের মতো করে ওদের থাকে। কিন্তু মনুষ্যলোকে যখন জন্মগ্রহণ করে এগুলো একের সংস্পর্শে এক, একের সংস্পর্শে এক, নানাভাবে লোভ লালসা এগুলো বাড়ার কারণে ধ্যানের বিঘ্ন ঘটে। আর ধ্যানের বিঘ্ন করতে করতে তাদের সেই ব্রহ্মলোকীয় মতো আয়ু সেটা ক্রমান্বয়ে কমে যায়, কমতে কমতে এটা দেবলোকের মতো হয়ে যায়। আর যখন দেবলোকের মতো হয়ে যায় তখন তাদের খাদ্য প্রয়োজন হয়। খাদ্য প্রয়োজন হইলে তখন তারা এগুলো খায়, উপরের স্তরের মাটিগুলো। আমাদের এই পৃথিবীর উপরের একটা আবরণ ছিল মাটির, ওটা খুব সুস্বাদু ছিল, তখন ওটা ভক্ষণ করতো, ওটা খাইতো। তারপরে এর পরবর্তীতে আস্তে আস্তে যখন পুণ্য দুর্বল হয় তখন এই শালিধানের চাউল অটোমেটিকভাবে কল্প বৃক্ষ, আমরা যে কল্পতরু দান করি এই কল্পবৃক্ষ অটোমেটিক উৎপন্ন হয়েছে তাদের পুণ্য ফলে, মানে যেটা কল্পনা করে সেটা পাওয়া যায়। আচ্ছা, এখন যেটা কুরু রাজ্যের মধ্যে কন্টিনিউ থাকে। মনুষ্যলোকে এটা একসময় ছিল, পুণ্য দুর্বল হতে হতে দেবলোকের থেকে যখন আরো ডাউন হয়েছে তখন কল্পতরু, ওই কল্পতরু থেকে। হ্যাঁ, কুরু রাজ্য এখনো আছে বলতেছে, আর আছে যদিও বা পৃথিবীর সব জায়গায় দেখা হয়েছে, কিন্তু দেখা হয়নি এরকম পৃথিবীতে অনেক জায়গা এখনো আছে। বিজ্ঞান পুরো পৃথিবীর আনাজ কানাজ পুরোটা এখনো দেখতে পারে নাই। যদিও বা পৃথিবীর বাইরে আরো দূর দূরান্তেও চলে যাচ্ছে, কিন্তু পৃথিবীর আনাচে কানাচে এখনো পুরা দেখা হয় নাই, যাওয়ার সুযোগ সুবিধাও নাই, এরকমও আছে জায়গা। এবং সমুদ্রের শেষ পর্যন্তও দেখা যায়নি, এখনো দেখতে পারে নাই তলা, আর কি তল খুঁজে পাওয়া যায় না। অনেক ভূমি তো সমুদ্রের নিচে তলিয়ে গেছে, এরকম অনেক এভিডেন্স আছে, এখনো আছে, এরকম পারে পুরো রাজ্য সমুদ্রের নিচে।
সমুদ্রের নিচে তলিয়ে গেছে বলতে এটা সমুদ্র আসলে তলা পায় না বলতে এটা ওই কুলে জ্বালিয়ে আর একটা সমুদ্র পাওয়া যাবে আর কি, আবার সমুদ্রের উপরে উঠে যাবে, এরকমও হতে পারে। হ্যাঁ, চার ভাগের এক ভাগ আনা মাত্র মাটি, আর 3 ভাগ যেহেতু পানি, তাহলে এই কুল থেকে ঢুকলে ওই কুলে পানি আবার উপরে উঠবে আর কি, সমুদ্রের উপরে বেশি উঠবে আর কি, এই জন্যই তলা নাই। এটা তো পুরো এরকম গোল আকৃতি হয়ে রয়ে গেছে না, তলা পাইতে হলেও একদম পৃথিবী সমান বড় কিছু লাগবে, তারপরে তলা পাবে আর কি। পৃথিবী যত বড় তত বড় হইলে তখন ইয়া করা যাবে। কি আলোচনা থেকে এখানে গেলাম যে, তারপরে এর পরবর্তীতে মনুষ্যগণকে দেখা যায় এই খাবারগুলো যখন খায়, তাদের পায়খানা প্রস্রাবের ব্যাগ পাওয়ার যখন পরিস্থিতি তৈরি হয়, তখন তাদের মধ্যে স্ত্রী সংজ্ঞা পুরুষ সংজ্ঞা আসে অনেক পরে। এর আগে স্ত্রী পুরুষ থাকে না। তারপরে এই স্ত্রী পুরুষ হওয়ার পরে তাদের কামনা বাসনার সৃষ্টি হয়, আর এই কামনা বাসনা একদম খোলামেলাভাবে যখন চলতে থাকে, এটা কিছু কিছু জনের কাছে এটা খুব বিশ্রী এবং বাজে লাগে। এই বাজে লাগতে গিয়ে তখন ঘরের সৃষ্টি। এর আগে মানুষের ঘর ছিল না, এর আগ পর্যন্ত ঘরের কোনো ব্যবহার নাই, এটা প্রকৃতির নিচে প্রকৃতির সঙ্গেই বাস করতে থাকতো। আবার তখন এই প্রকৃতিগুলো মানুষের সঙ্গে খুবই সহনীয়, এই ঠাটা বিজলি বজ্র এটা সেটা অমুক সমুক, এর এত ভয়ঙ্কর প্রকৃতি ছিল না, এরকম করে লেখা আছে। আবার কিছু কিছু বইয়ে লেখা আছে যে এটা প্রকৃতির সঙ্গে যখন একই সঙ্গে যখন চলা শুরু করে, যেমন পাখালিগুলো থাকতেছে না এত ঠাটা বিজলি ইয়ার মধ্যে, ওটা একটা সহনীয় পর্যায়ে চলে যায়। এবং আমরা যখন অরণ্যে ছিলাম তখনও আমরা দেখেছি যে এখন আমাদের একটা কয়টার উপরে কয়টা গায়ে দিচ্ছি। এরকম ঠান্ডার মধ্যে আমরা যখন শুধু ত্রিচিপুরে ছিলাম, ওটা আমাদের সহনীয় পর্যায়ে, কোনো ব্যারাম টেরাম তখন নাই। আস্তে 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 অভ্যেস হতে হতে এটা অভ্যাস, কোনো সমস্যা নাই। এবং এখন একটু করে ভিজলে অসুখ হয়ে যায়। তখন এমন এমন সময় গেছে যে পুরো 1 মাস কন্টিনিউ বৃষ্টিতে ভিজে ভিজে পিণ্ডাচরণ করেছে, না কোনো রকমের ব্যারাম টেরাম জ্বর টর এগুলো হয় নাই। এটা কেন? সহনীয়, সহ্য হতে হইতে হয়ে যায় যে। তো প্রাকৃতিকভাবে তাদের পুরো পরিবেশটা অনুকূলে ছিল, এমনও হতে পারে। আর ওটা হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু তারা পুণ্যবান ছিল। আর ওদিকেও হতে পারে যে ওরকম প্রকৃতিটা তাদেরকে খুব সাপোর্ট করেছে, প্রকৃতি তাদের কোনো বিরুদ্ধে নয়। এত বিষম বিষম বজ্রপাত ঠাডা এগুলো তখন ছিল না। আর এগুলো হওয়ার পেছনে তো আমরা বেশি কার্বন ডাইঅক্সাইড বাইর করতেছি নানা কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে, এই জাতীয় করে এই ঠাডা বিজলি এগুলো বেশি বাইর হচ্ছে। না হলে দেখেন আমাদের দেশের মধ্যে যেরকম ঠাডা বিজলি আছে, এখানে এই কার্বন ডাইঅক্সাইডের ব্যবস্থা কম, যে এখানে ঠাডাগুলো কম না, খেয়াল করেছেন না? অনেক কম। হ্যাঁ, এগুলো কম হওয়ার পেছনে ওই এখান থেকে এই কার্বন নির্গত কম হয়, নেগেটিভ পজিটিভের ব্যাপারটা উপরে আমাদের থেকে এগুলো কম বের হয়, সেই জন্য। এই প্রক্রিয়াতেই ক্রমান্বয়ে ধান সৃষ্টি হয়েছে। শালি ধান প্রথমে চামড়া ছিল না, পরবর্তীতে যখন ভাগাভাগি ইয়া করা শুরু করছে তখন আস্তে আস্তে করে এটা ধানের চামড়া গজায় গেছে। তারপরে এইভাবে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে ইয়া হয়েছে। এবার ভাগাভাগি করছে তো করছে, আবার ভাগাভাগি থেকে অন্যের ভাগ থেকেও যখন নিয়ে ফেলা শুরু করছে, তখন প্রয়োজন হয়েছে রাজার। বলছে যে না, এরকম হইলে হবে না, এরকম একটা শাসক লাগবে, এগুলো মারি পিটিয়ে ঠান্ডা করতে লাগবে, এরকম একজন মানুষ লাগবে যার কমান্ডিং মানবে সবাই। তো সবাই মিলেমিশে শক্তিশালী মানুষকে রাজা বানাইছে। রাজা তো ও চলবে কেন? ও তো শাসন ব্যবস্থার কার্যক্রম করবে। বলছে আমরা সবাই মিলে আপনার সমস্ত চলন বলনের ব্যবস্থা করব। তখন ওই যে রাজকোষ, মানে রাজাকে ইয়া দেওয়া, ট্যাক্স দেওয়া, এটা তখন থেকে শুরু হয়েছে। বুঝছেন? এই গন্ডগোলের কারণে এগুলো আস্তে 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 শুরু হয়েছে। এর আগে ছিল সবাই রাজা, কোনো সমস্যা নাই। বিয়াদবি করতে করতে রাজার কারণ হয়েছে, রাজার থেকে প্রয়োজনের খাতিরে যেমন আমাদের বুদ্ধ লাভ করার পরে সবগুলো বিনোদ একসঙ্গে দেয়া নাই না, প্রতিদিন একটা একটা করতে, একটা একটা ঘটনা করতে করতে এগুলো থেকে বিনয় বের করছে। এইভাবে হয়েছে আর কি। আপনি যেটা বলছেন সেটাও তারা এইভাবে আসতেছে।
এগুলো এগুলো আসলে ওই সারসংগ্রহ আমরা একসময় এটা বইটা শেষ হলে এক পর্যায়ে আমরা পড়ে ফেলবো। এ জাতীয় অনেক কিছু বিষয় মজা মজা লাগবে এরকম তো বিদ্যুতের ওইখানে আছে বান্তে এগুলো না? হ্যাঁ হ্যাঁ সারসংগ্রহের মধ্যে সব আছে। আচ্ছা। এগুলো ছোটদেরকে আমি পড়তে অনেক দিলে আগে বের করেছি হ্যাঁ। বইটা। তবে এই এখনকার বিজ্ঞানের যুগের ছেলেরা হঠাৎ করে পড়লে ওদের কাছে এটা বিদঘুটে লাগবে। যদি অভিধার্মিক জ্ঞান না থাকে, এই চারিধাতুগত জ্ঞান না থাকে, পৃথিবীর উৎপত্তি রহস্য জ্ঞান না থাকে, তাহলে তাদের কাছে এটা বিদঘুটে লাগবে এবং বানোয়াট, মিথ্যা, ভুয়া এরকম লাগবে। এবং এটাও যে এখন বিজ্ঞানের চোখেও বিজ্ঞানে যেহেতু অতদূর পর্যন্ত এখনো যায় নাই, অতদূর চিন্তা করার ক্ষমতা পর্যন্ত এখনো যেহেতু বিজ্ঞানে যায় নাই, সেহেতু বিজ্ঞানের কাছেও এই সার সংগ্রহের কিছু কিছু বিষয় উদ্ভট এবং ব্যতিক্রম লাগবে। তাহলে ঠিক সেই সময়ের উপপাতিক মানুষগুলোর কথা বলা হচ্ছে এখানে। আমাদের বর্তমান জরায়ুজ যেভাবে হচ্ছে সেটা নয়। তারপরে আচ্ছা, জরায়ুজ সত্যগুণ উৎপত্তিগণের 7 প্রকার আয়তন প্রকটিত হয়: রূপায়তন, গন্ধায়তন, রসায়তন, কায়ায়তন, স্পর্শায়তন, মনায়তন, ধর্মায়তন। তাইলে যারা জরায়ুজ ওদের কি নাই যে বান্তে এখানে? তাইলে আমাদের চক্ষু, চক্ষু এবং রূপের যে সমস্যা ছিল এটা মিলছে, এবং শব্দ হ্যাঁ। এবং কানের যেটা ছিল এটাও আমরা বুঝলাম। তারপরে এটা 7 প্রকারের মধ্যে আছে যে কোনটা? এখানে মধ্যে চক্ষু নাই, রূপ এটা তো আছে এটা যেহেতু কিন্তু রূপের যে গর্ভস্থ কারণ পাইছি জরায়ুজ গর্ভস্থ, হ্যাঁ সত্যগণের। সত্যগুণে, হ্যাঁ। এখানে রূপায়তন আছে, মানে চক্ষু নাই, তারপরে শ্রোত্র নাই, শব্দ নাই। আছে কি কি এটা একটু করে দেখেন। প্রথমে রূপায়তন আছে, তার মানে হ্যাঁ, তখন তারপর চোখ না গন্ধায়তন। থাকলেও ওর ওই হ্যাঁ। আদার মতো ওরকম একটা ব্যাপার, ওই লেদা জিনিসটারও হ্যাঁ, মধ্যে এটা অনুভূতি। আছে ওর। হ্যাঁ, হ্যাঁ, এটা এত হ্যাঁ, সূক্ষ্ম অনুভূতির অবস্থায়ও মাধ্যমে সংজ্ঞা। ওই হ্যাঁ, রূপায়তন আছে, তাইলে এটা পুরো কমপ্লিট, বুঝছেন? হ্যাঁ, এটা যতই হ্যাঁ, ছোট হবে হোক, ওর কাছে ওই রূপায়তন থাকবে থাকবেই, এবং হ্যাঁ, সেখানে পর্যন্ত তার গন্ধায়তনের ব্যবস্থা আছে। আছে। গন্ধায়তন আছে কিন্তু ঘ্রাণ নাই। ঘ্রাণায়তন নাই। হুম, ঘ্রাণায়তন, গন্ধায়তন আছে, ঘ্রাণায়তন নাই। নাই। এটা আর বিষয় না। হ্যাঁ, এটা আর একটা, অর্থাৎ সেখানে গন্ধ নেওয়ার মতো পরিস্থিতি নাই আর কি কিছু। কিন্তু গন্ধ আছে, সেটা কেমনে কেমনে হবে বানতে? গন্ধ আছে নাসিকায়। এটা কোনটা আগে, কোনটা নাসিকায়? নাকে, কোনটা বলে যে হ্যাঁ, নাক? হ্যাঁ, নাক নাই যে গন্ধায়তন আছে নাকি? ঘ্রাণ না থাকলে গন্ধ কেমনে পাবে বানতে? হ্যাঁ, নাককে কি বলে যে? আগেরটা দেখেন। ঘ্রাণ, ঘ্রাণায়তন। ঘ্রাণায়তন। হ্যাঁ, ঘ্রাণায়তন, ওখানে গন্ধ নাই, ঠিক আছে, কিন্তু ইয়ে আছে, নাক আছে, এরকম না? ঘ্রাণায়তন না হচ্ছে যে বানতে, নাক। ঘ্রাণায়তন নাক, হ্যাঁ, তারপরে আর আর গন্ধ হচ্ছে ওটা বাহ্যিক হচ্ছে গন্ধ। যে গন্ধ, গন্ধায়তন। বাহ্যিক গন্ধ। তো এখানে তো আছে যে ঘ্রাণায়তন কি না থাকলে আয়তন? গন্ধ হয়তো কেমনে আসলো? এটা হচ্ছে যে গন্ধ আছে কিন্তু ওর নাক উৎপন্ন হয়নি এখনো, সেজন্য। বুঝছেন এখন? আচ্ছা, এর উৎপত্তি কোনে বলা হচ্ছে? এটা উৎপত্তি ক্ষণের ব্যাপার তো, যে ওই একদম লেদা একটু। কিন্তু আমার তো সময় থাকার কথা, তাই না? না, নাক কেমনে থাকবে? নাক থাকে না তখন, নাকটাকে এগুলো আস্তে করে সৃষ্টি হয় যে। তারপরে রসায়তন আছে, হ্যাঁ, কিন্তু জিহ্বায়তন নাই। নাই। রসায়তন আছে এমনি। বাকি সবগুলো আছে, কায় আছে, স্পর্শ আছে, মন আছে, ধর্ম আছে। তারপরে ও খাবার কেমনে খাচ্ছে? খাবার খাইলে এগুলো রস অনুভবের রস আছে, কিন্তু জিহ্বা নাই। কায় আছে, কায়ও আছে, স্পর্শই আছে তখন। বাকি সবগুলো আছে বলতে। মনও আছে, ধর্মায়তনও আছে। ও,
তাইলে এখন উৎপত্তিক্ষণে কি কি থাকতেছে? রূপায়তন, গন্ধায়তন, রসায়তন, কায়ায়তন, স্পর্শায়তন, মনায়তন, ধর্মায়তন। এটা হচ্ছে যে মনুষ্যলোকের জরায়ু যখন উৎপত্তিক্ষণ, তখন প্রতিসন্ধিক্ষণের অবস্থা, হ্যাঁ এই সব তো আয়তন থাকে। আচ্ছা, তারপরে 11 এগুলো তো ঠিক আছে না। তারপর হচ্ছে উৎপত্তিকণে কারো 11 প্রকার ধাতু প্রকটিত হয়। কাগজ দেবগণের কল্পের প্রারম্ভিক সময়ের কি আবার এটা আসছে নাকি? বুঝাচ্ছে বানতে, এইটা হচ্ছে আগে আমরা পড়ছি যেটা কামধাতু 11 প্রকার আয়তন, এখন ধাতু। ও 18 প্রকার ধাতুর মধ্যে কামধাতু না ওইভাবে? কামধাতু। সুকুমার বাবু কোথায় আজকে? আসলে তোমাদের দেখা যাচ্ছে না। আমি তোমাদের খেলা শুরু হচ্ছে সেটাও জানতাম না, পরে শুনছি যে। ও আমি জানিও না, তাও সুকুমার থেকে শুনছি। আচ্ছা, তাহলে আবার আমাদের 9 নাম্বারটা ছিল যে কি? কামধাতু উৎপত্তিক্ষণে। আর এটা 10 নাম্বারটা হচ্ছে যে কামধাতু এটা হচ্ছে আয়তন। 9 নম্বর ছিল আয়তন, 10 আছে ধাতু। 9 নম্বর কামধাতুর উৎপত্তিক্ষণে 11 প্রকার আয়তন। আর এটা হচ্ছে যে কামধাতু উৎপত্তিকণে 11 প্রকার ধাতু। ও ওটা আয়তন, এটা ধাতু। হ্যাঁ, ধাতু তো এখানে 18 প্রকার ধাতু না, আধ্যাত্মিক, বাহ্যিক আর বিজ্ঞান। আচ্ছা, তাহলে এইখানে কল্পের প্রারম্ভিক সময়ের মনুষ্য উপপাতিক প্রেতগণের, ওখানে কি লিখছে আমাদের বোঝা যাচ্ছে না। আগের সবগুলো আছে নি, আগে যেগুলো ছিল ওগুলো সব আছে। তারপরে যথা থেকে পড়েন, যথা চক্ষু আয়তন, যথা চক্ষু ধাতু, রূপ ধাতু, শ্রোত্র ধাতু, ঘ্রাণ ধাতু। এখানে গন্ধ নাই, যথারীতি মানতে শব্দ নাই। শ্রোত্র আছে, শব্দ নাই। তারপরে রস ধাতু, কায় ধাতু, স্পর্শ ধাতু, মনোবিজ্ঞান ধাতু, ধর্ম ধাতু, এগুলো সবগুলো ঠিক আছে তোমার এখানে। ওটাকে আয়তন বলছে, এটাকে ধাতু বলছে আর কি। এবার আয়তন কেন বলে, ধাতু কেন বলে, বলেন? ধাতু হচ্ছে এটা আসলে একটা গুণ বা উপাদান বা গুণ। আর এটা কি বলা হয় এটাকে, আয়তন হচ্ছে পরিধি। আয়তন পরিধি, আমি ধাতুর কথা বলতেছি। হ্যাঁ, আর ধাতু হচ্ছে যে গুণ অথবা উপাদান। হ্যাঁ, চোখের গুণ, রূপের গুণ। চোখের গুণ, ওই যে আমরা এটা কি বলা হয়, চক্ষু গুণ, রূপ ধাতু, রূপগুণ, এভাবে। এটা মানে প্রসাদ রূপ যেটা বলতাম আর কি। হ্যাঁ, প্রসাদ রূপ, চক্ষু প্রসাদ ধাতু। উপাসক সুপ্রিয় বাবু, একটু করে ওটা দেখেন। আয়তন কেন বলা হয়, চক্ষু আয়তন কেন বলা হয়, আবার চক্ষু ধাতু কেন বলা হয়? হ্যাঁ, কালকে ইয়ে করলে ভালো হবে, সময় শেষ হয়ে গেছে। টাইম শেষ হয়ে গেছে। সুপ্রিয় বাবু, এটা প্রশ্নটা লিখে রাখিয়েন, আমাদের আর একটু পরিষ্কার হবে বিষয়টা, বুঝছেন না? আমরা আগে কিন্তু আমরা যেটা জানতাম ওরা কি বলে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আগে কিন্তু পড়ছিলাম এটা সম্পর্কে। হ্যাঁ, কিন্তু হইলেও
এই চ্যাট জিপিটির বিশ্লেষণ এগুলো অসাধারণ। সাধারণ মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদাহরণ 10টা দিতে বললে 10টা উদাহরণ দেয়। হ্যাঁ, দেরি করে না হতে, হ্যাঁ দেরিও করে না আরো। দেরি করে না, আশ্চর্য কথা, কেমনি লিখে কে জানে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।